ঘরোয়া মশলায় সবচেয়ে সহজ পদ্ধতিতে গরুর কলিজা ভুনা রেসিপি একবার হলো ট্রাই করে দেখবেন। একদম সহজভাবে ঘরোয়া মশলায় একদম সহজ পদ্ধতিতে অনেক মজার একটা রেসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। তো কলিজা ভুনা করার জন্য প্রথমেই গরুর কলিজাটাকে আমি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, এরপর ভালো করে ধুয়ে নিয়েছি। তো এই কাজটা কম বেশি সবাই পারবেন, তাই আমি বলে দিলাম যে লবণ দিয়ে সেদ্ধ করে তারপরে আমি কেটে নিয়েছি ছোট করে, এরপর ধুয়ে নিব। তো এখন চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে একটা তেজপাতা ছোট করে ছিঁড়ে দিয়েছি, 3 টুকরা দারচিনি এবং 2টা এলাচ দিয়ে দিয়েছি। এখন এগুলো যখন একটু স্মেল বের হওয়া শুরু করবে তখন এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি যাতে করে গ্রেভিটা একটু বেশি হয়। তো এখানে পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দিয়েছি আমি স্বাদ অনুযায়ী। তো এখানে 1 চা চামচ পরিমাণে লবণ ব্যবহার করেছি। লবণ দিয়ে ঢেকে পেঁয়াজটাকে যদি রেখে দেওয়া হয় মানে কিছুক্ষণ, তাহলে কিন্তু দ্রুত নরম হয়ে যায়। যাই হোক, যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে তখন এর মধ্যে 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভেজে নিয়েছি। এরপরে 1 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া এবং 1/2 চা চামচ গরম মশলা দিয়ে দিয়েছি, গরম মশলার গুঁড়া দিয়ে কিছুটা পানি দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো এইখানে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই বেশি হবে। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা ঢেকে ভালো করে কষিয়ে নিয়েছি। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন আবার চুলাটাকে আমি কমিয়ে দিয়ে ঢেকে এটাকে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে সেই পর্যন্ত। যখন টমেটোটা নরম হয়ে যাবে তখনই এই যে আগে থেকে কেটে রাখা গরুর কলিজা দিয়ে দিয়েছি। তো কলিজা দিয়ে এখন আমি খুব ভালো করে মিশিয়ে দিয়েছি আর এখানে কিছুটা পানি দিয়ে তারপরে এইটাকে আমি কষিয়ে নিব। ঢেকে দিলাম। মাঝারি আঁচে আমি রান্নাটা করছি, তো মাঝে মাঝে অবশ্যই একটু নেড়ে দিতে হবে। এই যে পানিটা দিয়েছি, এই পানিটা দিয়ে এইটাকে কলিজাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি। তো গরম পানিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। মানে কলিজাটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকুই এখানে ব্যবহার করতে হবে। যেহেতু এটা ভুনা করব তাই খুব বেশি পানি এখানে প্রয়োজন নেই। আর পুরো রান্নাটাই কিন্তু আমি মিডিয়াম হিটে করেছি, এতে করে এটা টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে। তো ঢেকে রান্না করে নিয়েছি যতক্ষণ না এই যে এইরকম মাখা মাখা অবস্থায় হয়ে যাবে আর উপরে তেল ভেসে উঠবে সেই পর্যন্ত রান্না করতে হবে। তো মাঝে মাঝে অবশ্যই একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে নিচে থেকে পুড়ে না যায়। তো যখন এই পর্যায়ে চলে আসবে তখন এখানে আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা একটু ঝাল হবে, ঝাল বের হবে আর তার চেয়ে বেশি যে এটা এই কাঁচামরিচ থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে। তো দিয়ে মিশিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ঢেকে রান্না করেছি চুলার হিটটাকে একদম কমিয়ে রেখে। যখন এইরকম তেল উপরে ভেসে উঠবে আর এটা একদম মানে কালারটাই চেঞ্জ হয়ে যাবে এরকম অবস্থায়, তখন এখানে দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, দিয়ে এটাকে মিশিয়ে দিচ্ছি। এখন চুলার হিটটাকে কমিয়ে রেখে যত বেশি চুলায় রাখা হবে মানে যতটুকু সময় বেশি রাখা হবে এটার কালারটা ততটাই চেঞ্জ হতে থাকবে, এটা ভুনা ভুনা হতে থাকবে আর ঘ্রাণটাও অনেক সুন্দর বের হবে। তো গ্রেভিটা যে যতটুকু মানে পছন্দ করেন ততটুকু রেখে এটাকে নামিয়ে নিতে হবে। তো আমি ঢেকে কিছুক্ষণ রেখেছিলাম, এরপর নামিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, এটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর হয়েছে, খেতে তার চেয়েও বেশি মজার হয়েছে। ভাত, রুটি, পরোটা, পোলাও যে কিছুর সাথে এটা পরিবেশন করেন না কেন এটা কিন্তু অসম্ভব মজার হয়। আসছে কোরবানি ঈদে, এটা একবার হলো ট্রাই করে দেখবেন। একদমই সহজ রান্না করা, যে কেউ রান্না করতে পারবে। গরুর মাংসের কালাভুনা খেতে ভালোবাসেন, বিয়ে বাড়ির স্বাদটা পাচ্ছেন না, ঘরে তৈরি করতে ভয় পাচ্ছেন, আজকের রেসিপি দেখার পর কালাভুনা কিন্তু নিজে হাতে তৈরি করতে পারবেন। যে কখনো চুলা ধরার নিজ সেও কিন্তু রান্না করতে পারবেন, এতটাই সহজ রেসিপি। আশা করি ভালো লাগবে। তো আজকে গরুর মাংসের কালাভুনাটা রান্না করব এই রাঁধুনি রেডিমিক্স কালাভুনার মশলা দিয়ে। এই মশলা দিয়ে রান্না করলে কালাভুনাটা রান্না করা একদমই সহজ হয়ে যায়, খুব বেশি মশলার দরকার হয় না। যাই হোক, আমি কালাভুনার যে মশলার প্যাকেটটা সেটা খুলে নিয়েছি। এর ভিতরে 2টা মশলার প্যাকেট আছে, একটা হচ্ছে সবুজ কালারের, একটা হচ্ছে লাল কালারের। সবুজ যে প্যাকেটটা সেটাকে আমি খুলে নিয়েছি, এখন একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এই মশলার প্যাকেটটা দিয়ে 2 কেজি গরুর মাংসের কালাভুনা তৈরি করা যাবে। তো আমি আজকে 1 কেজি গরুর মাংসের কালাভুনা রান্না করব, তাই মশলাটাকে আমি অর্ধেকটা করে ভাগ করে নিব। মশলাটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি, এরপরে হচ্ছে সমান করে ভাগ করে নিচ্ছি 1 কেজি গরুর মাংসের কালাভুনা রান্না করার জন্য। অর্ধেকটা রেখে দিব পরবর্তীতে রান্না করার জন্য। এখন আমি এখানে 1 কেজি পরিমাণে হাড় চর্বি সহ গরুর মাংস নিয়েছি। মাংসটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। হাড় চর্বি সহ মাংস দিয়ে কালাভুনা রান্না করলে কালাভুনাটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি মাংসটাকে যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা ব্যবহার করেছি। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এইখানে 1 টেবিল চামচ সয়া সস ব্যবহার করছি। এখন দিয়ে দিব টমেটো সস। এখানে প্রায় 2 থেকে 3 টেবিল চামচ টমেটো সস আমি দিয়ে দিব। এখানে 2 টেবিল চামচ পরিমাণে হবে। তো এরপরে দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল, 1/2 কাপ পরিমাণে খাঁটি সরিষার তেল দিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি অর্ধেক করে রেখেছি, রাঁধুনি রেডিমিক্স গরুর মাংসের কালাভুনার মশলা বা রাঁধুনি রেডিমিক্স কালাভুনার মশলা। তো এটা দিয়ে এখন আমি এখানে দিয়ে দিব ভাজা পেঁয়াজ, মানে পেঁয়াজ বেরেস্তা 1 মুঠ পরিমাণে। আমি হাত দিয়ে 1 মুঠ করে এই পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। এখন এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। তো
তো এই মাখানোটা অবশ্যই একটু ভালো করে মেখে নিতে হবে। এইখানে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয় মশলাটা মাখানোর সময়। এখানে দেখতে পেরেছেন আপনারা আমি কিন্তু খুব বেশি মশলা অ্যাড করিনি। রাঁধুনি প্যাকেটের মশলায় যে মশলাগুলো থাকে সেখানে কিন্তু সব ধরনের মশলা দেওয়া থাকে, তাই ঘরে থেকে খুব বেশি উপকরণ মিক্স করতে হয় না। যাই হোক, আমি হাত দিয়ে খুব ভালো করে মশলাটাকে মেখে নিয়েছি যাতে করে সবগুলো মাংসের গায়ে ভালো করে লেগে থাকে। এখন হাতটাকে ধুয়ে প্রায় 1 কাপ পরিমাণে পানি এখানে আমি অ্যাড করে দিলাম। তো দেওয়ার পরে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। তো এইখানে আর কোনো কিছুই দেওয়ার দরকার নেই। এখন আমি ঢেকে এটাকে চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে হাই হিটে রান্না করে নেব যতক্ষণ না এটার মধ্যে টক বগিয়ে বলক চলে আসছে। তো এটা দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আর এই মাংস থেকে কিন্তু অনেকটা পানি উঠে আসে। এই পানিটা যদি মাংসটা সেদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে এখানে পানি ব্যবহার করার দরকার নেই। যদি এই পানিটা দিয়ে মাংসটা সেদ্ধ না হয় সেক্ষেত্রে এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করতে পারেন। তো আমি নেড়ে চেড়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার হিটটাকে মিডিয়ামে রেখে জাল করতে থাকবো। তো এই যে আমি জাল করতে থাকছি আর মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছি। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু প্রায় অর্ধেকটা পরিমাণ সেদ্ধ হয়ে এসেছে। তো আরও কিছুক্ষণ রান্না করার পর দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কালারটা চেঞ্জ হতে থাকছে আর মাংসের যে তেলটা সেটা ভেসে উঠছে। এখন কিন্তু মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এই যে ছোট যে প্যাকেটটা ছিল লাল প্যাকেটের মশলাটা সেটাকে খুলে নিলাম। তো এখানে যেহেতু 2 কেজি মাংসের মশলা আছে, তো আমি 1 কেজি রান্না করছি। এখান থেকেও কিন্তু অর্ধেকটা পরিমাণে মশলা রেখে দিব, অর্ধেকটা পরিমাণে ব্যবহার করব। তো অর্ধেক করে নিয়েছি। যখন মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আমি বারবার বলছি মাংসটা যদি সেদ্ধ না হয় কালাভুনা খেতে কিন্তু ভালো লাগবে না। তো মাংসটা অবশ্যই টেস্ট করে নেবেন। যদি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, যখন সেদ্ধ হয়ে যাবে তখনই এই মশলাটা মিক্স করতে হবে। তো এখানে আমি মশলাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এই মশলাটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ এটাকে রান্না করতে হবে। এই পর্যায়ে চুলার হিটটাকে কমিয়ে দিতে হবে। চুলার হিটটাকে কমিয়ে রেখে যত বেশি সময় ধরে এটাকে রান্না করা হবে এই কালাভুনার যে কালারটা সেটা ততটাই চেঞ্জ হতে থাকবে। মানে এটা যত বেশি জাল হতে থাকবে এখন এর কালারটা চেঞ্জ হতে থাকবে। তো আমি আরও কিছুক্ষণ রান্না করেছি। দেখতেই পাচ্ছেন কালাভুনার যে কালারটা সেটা কিন্তু অলরেডি এখানে এসে গেছে। আপনারা যদি একদম কালো কালারে করতে চান সেক্ষেত্রে চুলার হিটটাকে কমিয়ে চুলায় বসিয়ে রাখবেন। তো এটা যত বেশি সময় ধরে চুলায় রাখা হবে এটা কালারটা কিন্তু ততটাই চেঞ্জ হতে থাকবে। মাংসটা একদম ভুনা ভুনা হতে থাকবে আর তেলটা ভেসে উঠবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। কিছু পেঁয়াজ কিউব করে কেটে রেখেছিলাম। তো এই পেঁয়াজগুলোকে এখানে দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন আরও কিছুক্ষণ রান্না করব। তো এখানে হাতের সময় থাকলে একটু বেশি সময় ধরে রেখে দিবেন যদি কালাভুনাটা একদম কালো কালারের করতে চান। তো আমি একটু এরকম গ্রেভি অবস্থাতেই রেখে দেবো। আরও কিছুক্ষণ আমি এটাকে ঢেকে রান্না করছি। তো এই যে দেখতে পাচ্ছেন, তো আমার কালাভুনাটা কিন্তু এখন একদম কমপ্লিট। আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু তেল ভেসে উঠবে, ঝোলের পরিমাণটা একদমই থাকবে না, ভুনা ভুনা হয়ে যাবে। তো আমি এখন এটাকে নামিয়ে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। এটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, এটা কিন্তু দেখতেও সুন্দর হয়েছে, খেতেও অনেক বেশি মজার হয়েছিল। বাসায় ট্রাই করে দেখতে পারেন। একদম সহজেই কিন্তু এইভাবে কালাভুনা রান্না করা যায়। তো এমনিতে কালাভুনা রান্না করলে অনেক বেশি মশলার প্রয়োজন হয়, এই প্যাকেটের মশলা দিয়ে রান্না করলে এই এত বেশি মশলার প্রয়োজন হয় না। আর স্বাদটাও কিন্তু ভালো হয়েছিল। তো আশা করি আজকের রেসিপি একটু হলেও ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। আর এই রেসিপি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। মাথার চামড়া রেসিপি, এই গরুর মাথার চামড়া খাওয়াটা কিন্তু সম্পূর্ণ হালাল একটি খাবার। এটা চাইলে আপনারা খেতে পারেন। তো এটা কিভাবে পরিষ্কার করবেন, কিভাবে রান্না করবেন সেটা নিয়ে কিন্তু থাকছে আজকের ভিডিও। বেশি ভালো করে ধুয়ে নিয়েছি আমি 5-6 বার পানি বদলে তারপরে চামড়াগুলোকে ধুয়ে নিয়েছি যাতে করে একটুও ময়লা না থাকে। এরপর একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে পর্যাপ্ত পানি দিতে হবে। পানিটা একটু বেশি পরিমাণে দিলেই ভালো হয়। তো এখন হচ্ছে এটাকে আমি চুলায় বসিয়ে সেদ্ধ করে নিব খুব ভালো করে। তো খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এটা সেদ্ধ করার সময় শুধুমাত্র পানি দিয়ে সেদ্ধ করেছি। এখানে কোনো রকম লেবু অথবা অন্য কোনো কিছুই আমি ব্যবহার করিনি। তো সেদ্ধ করার পর ঠান্ডা করে নিয়েছি। এরপর হচ্ছে এটাকে আমি বটি দিয়ে এরকম করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। মানে আলু যেরকমভাবে আমরা খোসা ছাড়িয়ে নিই সেরকমভাবে এই গরুর যে চামড়াটা সেটাকে আমরা ছিলে নিচ্ছি যাতে করে এই যে পশমের অংশগুলো সেগুলো একটুও এই চামড়ার মধ্যে না থাকে। তো আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এইভাবে চামড়াটা পরিষ্কার করলে কিন্তু সহজ হয়। তো অনেকেই আছেন কি চামড়াটা যেভাবে আমরা বট পরিষ্কার করি সেভাবে পরিষ্কার করেন। তো ওইটা অনেকটা সময় সাপেক্ষ আর কষ্টকর হয়। তো আমি মনে করি এভাবে পরিষ্কার করলে সহজ হয়। অনেকেই বলেন চামড়া পরিষ্কার করা অনেকটা কষ্টকর। তো আমার কাছে সেটা মনে হয় না। আমার মনে হয় বট যে আমরা পরিষ্কার করি সেটার থেকে এই চামড়া পরিষ্কার করাটা অনেকটা সহজ যদি এইভাবে করে নিতে পারেন তাহলে। তো খুব ভালো করে কিন্তু এই চামড়াটাকে পরিষ্কার করতে হবে। উপরের যে পশমের অংশগুলো সেগুলোকে খুব ভালো করে ছিলে ফেলে দিয়েছি। এরপর ভেতরের যে এই যে মাংসের অংশটা সেটাকেও কিন্তু আমি একটু উপর থেকে ফেলে দিয়েছি ছিলে। তো এইভাবে করেই কেটে নিতে হবে সবগুলো। তো এরপরে হচ্ছে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কাটার পরে এগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তো মাথার যে চামড়াটা সেটা কিন্তু অনেকটা মোটা হয়। তো এই চামড়াটা চাইলে আপনারা পরিষ্কার করে খেতে পারেন। তো এগুলো সবগুলো একইভাবে কেটে নিচ্ছি। কাটার পরে কিন্তু এই চামড়ার গায়ে কিছুটা পশম লেগে থাকে, আলগা যে পশমগুলো সেগুলো কাটার পর খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিলেই কিন্তু এই যে পশমগুলো সেগুলো চলে যায়। তো এখন এটাকে চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে তারপরে খেতে পারেন। তো চুলায় চলে এলাম রান্না করার জন্য। চুলায় একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে কিছু গোটা গরম মশলা। এখানে 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, 2 টুকরা দারচিনি এবং 2টা এলাচ দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি যাতে করে এর মধ্যে থেকে সুন্দর একটা অ্যারোমা বের হয়। তো কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। যে যতটা গ্রেভি পছন্দ করেন সেরকমভাবে পেঁয়াজটা ব্যবহার করতে হবে। তো এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম লবণ। লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করেছি। লবণ দিয়ে পেঁয়াজটাকে মিশিয়ে একটু ঢেকে দিলে দ্রুত পেঁয়াজটা নরম হয়ে যায়। তো আমি এই পেঁয়াজটাকে নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব।
পেঁয়াজটা যখন এইরকম হালকা একটু বাদামি কালার চলে আসবে তখন আমি এর মধ্যে একে একে মশলা ব্যবহার করব। এখানে আমি খুবই সাধারণ মশলায় রান্না করছি। তো এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ পরিমাণে। তো দিয়ে মিশিয়ে নিচ্ছি, কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এটাকে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে নেব। এখানে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1/2 চা চামচ জিরার গুঁড়া। তো এখন এখানে ব্যবহার করছি গরুর মাংসের মশলা রেডিমেড, যে গরুর মাংসের মশলাগুলো আছে রেডিমিক্স। তো এই মশলাটা আমি এখানে 1 চা চামচ পরিমাণে ব্যবহার করছি উঁচু করে। আপনারা যদি এটা দিতে না চান সেক্ষেত্রে এখানে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিবেন। আমার হাতের কাছে ছিল তাই আমি ব্যবহার করেছি। এটা দিলে এই রান্নার স্বাদটা আরও বেশি বেড়ে যায়। যাই হোক, দিয়ে হালকা একটু মিশিয়ে নিয়েছি। এখানে কিছুটা পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। অনেকেই বলেন মাথার চামড়া রান্না করার পর অনেকটা পিচ্ছিল লাগে। সেক্ষেত্রে যেটা করবেন, মাথার চামড়া কাটার পরে পানি দিয়ে খুব ভালো করে একটু সেদ্ধ করে পানিটাকে ফেলে তারপর রান্না করবেন। তো মশলাটা কষিয়ে নিয়েছি। যখন মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে তখন আমি এখানে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটি টমেটো কুচি। টমেটোটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আর ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসছে সে পর্যন্ত। তো খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। চুলার হিটটাকে মিডিয়ামে রেখে ঢেকে আমি মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তো মশলাটা দেখতেই পাচ্ছেন এরকম আছে। মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে, মশলার যে কাঁচা গন্ধ সেটা পুরোপুরি চলে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা গরুর চামড়া। গরুর মাথার যে চামড়াটা আমরা পরিষ্কার করেছি সেই চামড়াটা দিয়েছি। ধোয়ার পরে এটা এত সুন্দর লাগে, মানে একদম চকচকে হয়ে যায়। তো অবশ্যই ভালো করে ধুইতে হবে। আপনারা অবশ্যই খুব ভালো করে ধুয়ে নেবেন যাতে করে এর মধ্যে কোনো রকম ময়লা না থাকে। আর এখানে কিন্তু আমি যতটুকু মাথার চামড়া হয়েছিল সেখান থেকে অর্ধেকটা পরিমাণে রান্না করেছি, অর্ধেকটা রেখে দেবো ডিপ ফ্রিজে, পরবর্তীতে রান্না করে খাওয়া যাবে। মাথার চামড়াটা দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, মানে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি। অবশ্যই নেড়ে চেড়ে নিতে হবে যাতে করে নিচে থেকে পুড়ে না যায়। তো এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব। এখানে কুসুম গরম পানি অ্যাড করে দিয়েছি। পরিমাণ মতো পানি দিতে হবে, কারণ এই মাথার চামড়াটা রান্না হতে একটু সময় লাগে। আপনারা চাইলে প্রেশার কুকারে রান্না করতে পারেন অথবা রান্না করার আগে আপনারা কিন্তু সেদ্ধ করে নিতে পারেন ভালো করে। তো আমি সরাসরি এভাবে রান্না করেছি, এটাই আমার কাছে সহজ মনে হয়েছে। তো আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন অথবা এই যে এরকম প্রসেসিং করে প্রেশার কুকারে এটাকে রান্না করে নিতে পারেন, সেক্ষেত্রে দ্রুত হয়ে যায়। ঢেকে দিয়েছি, ঢেকে অপেক্ষা করেছি যতক্ষণ না বলক চলে আসছে সে পর্যন্ত। যখন এরকম ফুটে উঠবে তখন চুলার হিটটাকে কমিয়ে দিব, কমিয়ে দিয়ে ঢেকে রান্না করতে থাকবো যতক্ষণ না এই মাথার চামড়াটা নরম হয়ে আসছে সে পর্যন্ত। চুলার হিট বাড়িয়ে দিলে দেখা যাবে পানিটা শুকিয়ে যাবে দ্রুত আর এই চামড়াটা সেদ্ধ হতে চাইবে না। তো চুলার হিটটাকে কমিয়ে রেখে আমি রান্না করছি। মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে যাতে করে পুড়ে না যায়। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এটা কিন্তু একদম ভুনা ভুনা হয়ে গেছে। এটা থেকে তেল ছেড়ে এসেছে। আপনারা চাইলে এর থেকে আরও একটু গ্রেভি রাখতে পারেন অথবা এরকম ভাজা ভাজা করে নিতে পারেন। এইভাবে খেতে কিন্তু বেশি মজার হয়। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এটা খেতে কেমন হয়, টেস্ট কেমন হয়, এটা খেতে অসম্ভব মজার হয়। আমরা যে গরুর পায়া রান্না করি নলা, ঠিক সেই রকম খেতে লাগে। নলার যে উপরের রগের অংশগুলো থাকে সেগুলো খেতে যেমন লাগে এটা খেতে কিন্তু ঠিক তেমনই লাগে। তো এই পর্যায়ে কিন্তু আমি এখানে 1/2 চা চামচ জিরার গুঁড়া দিয়েছি, ভাজা জিরার গুঁড়া। এই পর্যায়ে ভাজা জিরার গুঁড়া দিলে অনেক সুন্দর একটা স্মেল পাওয়া যায়। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর আমি চুলাটাকে অফ করে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিব। এরপর এটাকে পরিবেশন করব। এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এত সুন্দর লাগছে দেখতে আর এটা থেকে এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে, বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। তো এই যে দেখুন, এই যে ফাইনাল লুক হচ্ছে এরকম। আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর নামিয়ে নেওয়ার পর এই যে দেখেন কতটা সুন্দর লাগছে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে এটা পরিবেশন করতে পারেন। এটা একদম জায়েজ একটা খাবার। আশা করি রেসিপি ভালো লেগেছে। আজকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।